আমি তো চিন্তা করছি কোন দিন শাহিন শাহ আফ্রিদি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-3-এ চলে আসেন, এরকম কিন্তু হতে পারে। সাইম আইয়ুব মনে 6 নম্বরে চলে এসেছেন। সো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে সাকিব আল হাসান ওইভাবে না থাকার কারণে এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 বা 5-6 আপনি কাদেরকে 6 পর্যন্ত কাদেরকে দেখতে পাচ্ছেন, যে সাইম আইয়ুব 6-এ চলে এসেছেন, দেখবেন কোন একদিন শাহিন শাহ আফ্রিদি চলে আসছেন 2-3-এর মধ্যে। সাইম আইয়ুবের বোলিংটা কার্যকরী হচ্ছে কেন, অনেক বেশি দেখা যাচ্ছে যে একটু অনেক দূরে বোলিং করেন, টার্নটাও ভালো পাচ্ছেন, সামহাও খুব এফেক্টিভ হচ্ছেন, এবং ইন্ডিয়ার এগেনস্টে সাইম আইয়ুবের বোলিংটাও হয়তো এফেক্টিভ হতে পারে। কিন্তু যত এফেক্টিভ হোক, যদি ব্যাট হাতে তারা পারফর্ম করতে না পারেন, এবং ইন্ডিয়ার যে কোয়ালিটির বোলিংটা, আমি আবারও আপনাকে বলি সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের এগেনস্টে উইকেট পাবেন, 1টা পান 2টা পান, পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে টাফ টাইম দেবেন হার্দিক পান্ডিয়া। এটা আমি আপনাকে বললাম, আপনি কোট করে নিন, কালকের ম্যাচে আপনি দেখেন বা রাতের ম্যাচে আপনি দেখেন যে হার্দিক পান্ডিয়া পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে টাফ টাইম দেবেন। কুলদীপকে আপনি কবে খারাপ বোলিং করতে দেখেছেন? আমার তো মনে হয় যে কুলদীপ হ্যাজ বিন দ্য মোস্ট আন্ডার রেটেড বোলার ইন ওয়ার্ল্ড ক্রিকেট, কারণ কুলদীপ যাদব হি ইজ সাচ কাইন্ড অফ বোলার হু নেভার বোলস ব্যাট। তিনি কখনোই খারাপ বোলিং করেন না। তার যে তার অ্যাকশন একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, তিনি পুরোপুরি রিস্ট এবং শোল্ডার নির্ভর বোলার, একটু ব্যতিক্রম। নর্মালি লেগ স্পিনারদের একটা ভালো কোঅর্ডিনেশন থাকে উইথ দ্য রিস্ট অ্যান্ড উইথ দ্য ফিঙ্গার, আঙ্গুল এবং রিস্টের একটা কোঅর্ডিনেশন থাকে, বাট কুলদীপের ম্যাক্সিমাম পার্টটা জেনারেট হয় আসলে রিস্ট দিয়ে এবং সেই সঙ্গে তার শোল্ডার দিয়ে, এবং কুলদীপের রিলিজের সময়টায় এত কুইক আর্ম রোটেশন থাকে যে কোনটা তার গুগলির রোটেশন এবং কোনটা তার লেগ স্পিনার রোটেশন, সেটা বুঝে ওঠাটা অনেক সময় ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট থাকে, এবং অলওয়েজ লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। এবং আপনি দেখবেন কুলদীপের বল যখন ঘুরে, ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে কুলদীপের মতো সিমের যে রোলিংটা, আমার কাছে, আমি একজন আম্পায়ারের কাছ থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আম্পায়ারিং করেন এরকম একজন আম্পায়ারের কাছ থেকে আমি একবার শুনেছিলাম যে কুলদীপ যখন বলটা রোল করায় না, একটা সুতার শব্দ হয়, একটা শব্দ হয়, এত সুন্দর রোল করে কুলদীপের বলটা। সো দিস ইজ কোয়াইট, মানে আমার কাছে মনে হয় যে ইমপ্রেসিভ। এবং আসলে ইন্ডিয়ার এই বোলিং অ্যাটাকের এগেনস্টে আমি কুলদীপের নিয়ে অনেক কথা বলা হয় না দেখে আমি আজকে আপনাকে এই ব্যাপারটা নিয়ে কথা বললাম যে আমি কুলদীপকে খুব হাইলি রেট করি। কথা হয় অনেককে নিয়ে, রশিদ খানকে নিয়ে কথা হয়, অ্যাডাম জাম্পাকে নিয়ে কথা হয়, আদিল রশিদ, ইমরান তাহিদেরকে নিয়ে কথা হয়, কিন্তু কুলদীপকে নিয়ে খুব বেশি কথা হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। কিন্তু আমার কাছে মনে হয় যে কুলদীপ যদি এইভাবে চালাতে থাকেন টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা বোলারের যে তকমাটা, সেই জায়গাটায় রশিদ খান, কুলদীপ তাদের নাম একই সঙ্গে উচ্চারিত হবে। আমি স্পিনারদের কথা বলছি, পেসার আসলে সেখানে বুমরার নামটাও চলে আসবে, কিন্তু টি-20 ক্রিকেটে আমার কাছে মনে হয় যেখানে হয়তো বা তাকে নিয়ে খুব বেশি রেটও করা হয় না, কিন্তু টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা বোলারদের মধ্যে রশিদ খান এবং কুলদীপ যাদব, মানে রশিদ খানের সঙ্গেই কুলদীপ যাদবের নামটা উচ্চারিত হবে। আমার কাছে মনে হয় যে ইট উইল বি অ্যান ওয়ান সাইডেড এনকাউন্টার একেবারেই। সেটা কেন মনে হয়, তার পেছনে কারণটা হচ্ছে যে ইন্ডিয়ার যে কোয়ালিটির বোলিং অ্যাটাকটা আছে, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটাকে নিয়ে আমি সবচাইতে বেশি হাইলি রেট করি। দে ক্যান জাস্ট আউটপ্লে পাকিস্তান, এবং দে উইল আউটপ্লে পাকিস্তান আমার কাছে যেটা মনে হয়, কারণ পাকিস্তানের ব্যাটিংয়ে দের ইজ নো কনসিস্টেন্সি, এবং ইন্ডিয়ার যে কোয়ালিটির বোলিং অ্যাটাক, সেই কোয়ালিটির বোলিং অ্যাটাকটাকে সামলানোর মতো পাকিস্তানের ওই জায়গাটাতে ব্যাটসম্যানদের কারেন্ট ফর্মটাও আমি এরকম দেখছি না, কারেন্ট পটেনশিয়ালটাও আমি আসলে এরকমভাবে দেখছি না। হয়তো বা কথাটা অনেক বেশি মাত্রায় এক পেশে হয়ে যাবে কিনা, কিন্তু আমি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই বলছি, আমি কোনো টিমের সাপোর্ট করে বলছি না, আমি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই বলছি। এবং ইন্ডিয়ার টিমও বেশ কিছু কমতির জায়গা আছে, সেটা ইন্ডিয়ার ব্যাটিংয়ে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে 3টা পয়েন্ট বলতে পারি। নাম্বার 1 পয়েন্ট বলবো, এর আগের দিন ওমানের সঙ্গে আপনি দেখবেন যে তাদের যে বাঁহাতি পেস বোলার আছেন, তিনি শুভমান গিলকে রিসিভ করেছেন, এবং ওই বাঁহাতি পেস বোলার দেখলাম সঞ্জু স্যামসন খুব কমফোর্টেবলি খেলতে পারছেন না। পাকিস্তানেও একজন বাঁহাতি পেস বোলার আছেন শাহিন শাহ আফ্রিদি। সো এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে যে যখন একটু পেস অফ বল হচ্ছে, একটু পেস কমিয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা খুব বেশি ফ্লুয়েন্ট ছিলেন না, যেটার জন্য তারা আসলে খুব বেশি পরিচিত। সত্যি কথা বলতে, আপনি যদি ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে আপনি আমাকে বলেন, আমি সবসময় মনে করি যে বড় টুর্নামেন্টে ওই যে আছে না যে ক্রাঞ্চ গেমে সিচুয়েশন হোল্ড করার জন্য ইউ নিড আ ক্যারেক্টার লাইক বিরাট কোহলি, ইউ নিড ক্যারেক্টার্স লাইক শ্রেয়াস আইয়ার, ওই টাইপের ক্যারেক্টারের ব্যাটিং ইউনিটি ইন্ডিয়ার একটা কমতির জায়গা আছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু তারপরও অপোনেন্টরা যারা আছে, এশিয়ান অপোনেন্টরা, তাদের এগেনস্টে সেটা আসলে খুব বেশি ম্যাটারও করে না ইন্ডিয়ার এই সাইডটাতে। এটা এই টুর্নামেন্টে যদি
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা থাকতো, আমি তখন বলতাম যে ইন্ডিয়ার জন্য হয়তো বা সেটা অনেক টাফ কম্পিটিশন হতো। কিন্তু যখন এই এশিয়ান প্রতিপক্ষগুলো আছে তাদের এগেইনস্টে আমার কাছে মনে হয় না যে এটাও এই কমতিগুলো খুব বেশি কমতি। কিন্তু আবারও ওই ওয়ান সাইডেড কথাই যদি বলি তাহলে ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা যেরকম আছে, ইন্ডিয়ার বোলিং অ্যাটাক দে ক্যান জাস্ট আউটপ্লে পাকিস্তান। না, আইসিসির অ্যাসোসিয়েট নেশনস যারা তারাও তো ক্রিকেটে প্রোগ্রেস করছে এবং তারা ওইভাবেই খেলতে এসেছে। আমি যে বললাম না টেকনিক্যাল কিছু পার্ট আছে, যেমনটা ওমানের বাঁহাতি পেস বোলারের এগেনস্টে স্ট্রাগল করেছেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এবং তারা একটু পেস অফ ডেলিভারি বেশি করছিলেন। ইন্ডিয়ান এই ব্যাটাররা হয় কি, এখনকার জেনারেশনের যে ব্যাটাররা ইন্ডিয়ান, তারা তো খুব ভালো উইকেটে খেলে বড় হয়েছে, তারা খুব ভালো উইকেটে খেলে বড় হয়েছে, যেখানে খুব ইভেনলি বল ব্যাটে আসে। আপনি দেখবেন যে লাস্ট যখন শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া ট্যুর করেছিল শ্রীলঙ্কার মাটিতে, তখন কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ানডে ফরম্যাটে ইন্ডিয়া 3টা ম্যাচ হেরেছিল। তখন কথা হচ্ছিল যে ইন্ডিয়ার এই নিউ জেনারেশনের ক্রিকেটাররা তারা তো আসলে খুব ভালো উইকেটে, যেখানে বল খুব ইভেন টাইমে ইভেন পেসে আসে। একটু পেস অফ হলে কিন্তু এই জেনারেশনের ক্রিকেটাররা ব্যাটিংয়ে স্ট্রাগল করে থাকেন, যেটা বিরাট কোহলিরা আসলে ওইভাবে করতেন না, বা তারা ওইখান থেকে গেম বের করতে পারতেন। সো ওই যে ওইটাই বললাম যে এই যে পেস অফ ডেলিভারি ছিল, এবং এটাও তাদের জন্য একটা লার্নিং প্রসিডিওর। তারা এখানেই শিখে দেখবেন যে এটাকে তারা রেকটিফাই করে ফেলবেন, তাদের সেই পটেনশিয়ালিটি আছে। এবং ওয়েন ইউ হ্যাভ সাচ কাইন্ড অফ বোলার্স হু আর ব্যাকিং ইউ আপ, ইট গিভস ইউ আ লট অফ কনফিডেন্স টু মানে আমার কাছে মনে হচ্ছে টু এক্সপ্লোর ইউর সেলফ। সো তাদের ওই লাক্সারিটা আছে যে তাদের বোলিং অ্যাটাকটা এত বেশি ভালো, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা এত বেশি ভালো যে তাদের ব্যাটিংয়ে যদি তারা কিছুটা কমতিও থাকে, যদিও সেটা এশিয়ান লেভেলের জন্য আসলে খুব একটা কমতি না, তারপরও সেটা খুব বেশি ম্যাটার করে না। না, অবশ্যই আপনি ইন্ডিয়া পাকিস্তান বলতে তো আমাদের প্রজন্মে আমরা দেখেছি সচিন টেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ইউবরাজ সিং, আর ওইদিকে শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আব্দুল রাজ্জাক, শাহিদ খান আফ্রিদি, ইনজামামুল হক, তারপর মোহাম্মদ ইউসুফ। সো ওই ক্যারেক্টার তো এখন আর পাকিস্তান টিমে নাই। এবং ইন্ডিয়া আসলে তাদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচারটা, তাদের ক্রিকেট কাঠামোটাকে এত উপরে নিয়ে গেছে, পাকিস্তানের ডোমেস্টিক কাঠামোটা আমার কাছে মনে হয় যে আরও নিচের দিকে নেমেছে। মানে তারা 92 চ্যাম্পিয়ন, তারা খুব প্রমিনেন্ট একটা ক্রিকেটিং নেশন, সেই জায়গা থেকে তাদের ক্রিকেট অবকাঠামোটা নিচের দিকে নেমে গেছে। আর ইন্ডিয়ারটা এত বেশি উপরে উঠে গেছে, যেটা এই মুহূর্তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের অবকাঠামোর চাইতেও ইন্ডিয়ান অবকাঠামোটা অনেক বেশি মাত্রায় ভালো বেড়ে গেছে। আপনি যদি চিন্তা করে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে, আপনি কি চিন্তা করতে পারেন যে ইন্ডিয়াতে একজন কোচ আছেন যার নাম হচ্ছে আতুল গায়কোয়াড, যিনি একজন লেভেল 4 কোচ এবং বোলিং বায়োমেকানিক্সের উপর পিএইচডি হোল্ডার। তার মানে ইন্ডিয়া কোচিং মেথডটাকে কোথায় নিয়ে গেছে যে সেখানে একজন কোচ পিএইচডি হোল্ডার হচ্ছেন। এটা কিন্তু সাবকন্টিনেন্টাল কালচারে আপনি দেখতে পেতেন না। ইভেন ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান কালচারেও এরকম খুব বেশি নাই যে একজন কোচ রুট লেভেলে কাজ করছেন যিনি একজন পিএইচডি হোল্ডার অ্যাবাউট ইলিগাল বোলিং অ্যাকশন বা বোলিং বায়োমেকানিক্স। সো ওইটাই আমি বললাম যে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস ফিজিওলজি, এগুলোকে ইন্ডিয়া যে পর্যায়ে নিয়ে গেছে, এটার কারণে ইন্ডিয়ান ক্রিকেটটা অনেক উপর উঠে গেছে। পাকিস্তান সেই জায়গাটাতে আসলে নিচের দিকেই নেমেছে। আর শ্রীলঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের অবকাঠামো আসলে খুব বেশি উন্নত হয় নাই। আবার শ্রীলঙ্কাও তাদের স্কুল ক্রিকেটটার উপর, এবং তারপর আন্ডার-21, আন্ডার-23, আপনি দেখবেন যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে কিন্তু বা প্লেয়ারদেরকে কিন্তু দেখতে ভালো লাগে। তারা ম্যাচ হারে হয়তো বা অনেক, দেখতে কিন্তু ভালো লাগে, দেখে কিন্তু মনে হয় প্রপার ক্রিকেটার। তো আমি এখনও বলবো যে শ্রীলঙ্কার অবকাঠামো বাংলাদেশের চাইতে অনেক উন্নত, এবং তারা দে আর ইন দ্য রাইট ট্র্যাক। টেস্ট ম্যাচ খেললেই সেটা অনেক বেশি মাত্রায় বোঝা যায় যে টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে খুব বেশি দেখা যায় যে ভালো করতে পারে না কনসিস্টেন্টলি। লাস্ট হয়তো বা 2টা টেস্ট বাংলাদেশ ভালো করেছে, কিন্তু তারপরও তো ম্যাচের রেজাল্ট বাংলাদেশ বের করতে পারে নাই। সো ওইটাই বলবো যে বাংলাদেশ কাছাকাছি গেছে, তারপরও আরও বেশি যাওয়া উচিত ছিল, যাওয়ার দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া এত বেশি উপরে উঠে গেছে যেখানে পাকিস্তানের অবনমনটা হয়েছে, আর শ্রীলঙ্কা একটা প্যারালাল একটা বেজ অবস্থান আছে যেটা বাংলাদেশ ধরার চেষ্টা করছে আর কি, বিষয়টা এরকম। সো এই কারণেই দেখা যায় শ্রীলঙ্কা বাংলাদেশ অনেক কম্পিটিটিভ হয়, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান একেবারেই কম্পিটিটিভ হয় না।